মানে যে কোনো একটা ইমেজে ফিক্স হওয়াটা খুব জরুরি ছিল। মানে আমি ভার্সেটাইল হওয়ার চেষ্টা করে আমি অনেক কিছুই মানে কোনো জায়গায় আমি ১ নম্বর হই নাই। এখন প্রেজেন্ট আমাদের নাটকের অবস্থা কি? বেশ নানা সম্ভাবনায় পরিপূর্ণ। মানে সেই সম্ভাবনাটা আসলে কীরকম? মানে না, ভালো নাটক হয়। হচ্ছে না তা না, ভালো নাটক অবশ্যই হয়। কিন্তু সংখ্যার দিক থেকে সেটা বোধহয় একটু কমে গেছে। এখন তো আসলে YouTube ভিউটা হচ্ছে মুখ্য না এবং তোমাকে কিন্তু স্ক্রিনে কম দেখা যায় এখন। মানে হ্যাঁ। এটার কারণ কি যে এই ভালো নাটক হচ্ছে বেশি এইজন্য? না, যেটা হচ্ছে যে ওই যে ছোট্ট ভাই এত বছর আগে বলে গেছে তোমাকে যে হ্যাঁ, ও খুব ক্যালকুলেটিভ না। বিষয়টা তাই যে আমি জীবন যখন যেটা ভালো লেগেছে আমি সেটা করেছি। মানে এমনও স্ক্রিপ্ট এসছে যে আমি মানে আমার মনে আছে যে রাজশাহীতে করব পারভেজ আমিনের নাটক। আমাকে নায়ক চরিত্রে সে আমাকে কাস্ট করেছে। আমার স্ক্রিপ্ট পড়ে আমার কাছে মনে হলো যে আমি নায়িকার ভাই ক্যারেক্টারটা করব। হুম? তো ডিরেক্টর বলল যে, "ভাই তাহলে নায়ক করবে কে?" আমি যে, "নায়িকার ভাই কাকে নিছো?" বলছে, "শাহাদাতকে নিয়েছি।" যে, "শাহাদাতকে নায়ক দাও।" হ্যাঁ? আমি ভাই করব। অনেক সময় আমাকে নায়ক চরিত্র দিয়েছে। আ আমি বললাম যে, "না, নায়ক আমি করব না। আমি নেগেটিভ রোলটা করব।" এটা কি ক্যালকুলেশনের মানে রাইট মানে নাকি রং? এটি রং। মানে আমার অভিজ্ঞতা বলে এটি রং। আ কারণ হচ্ছে যে আমি নিজেই দেখেছি যে আমার গ্রামের অভিনয় দেখেছে এক হয়তো ডিরেক্টর। এ বলছে, "রনক তুমি তোমার গ্রামের অভিনয় তোমার ভালো হয়।" মানে শহরেরটা বলেনি, তার মানে শহরেরটা ভালো হয় না। আবার কোনো এক ডিরেক্টরের সাথে আমার আড্ডা হচ্ছিল, উনি আমার একটা শহরের নাটক দেখেছে। বলছে, "রনক তুমি অনেক আরবান।" তো মানে যেকোনো একটা ইমেজে ফিক্স হওয়াটা খুব জরুরি ছিল। মানে আমি ভার্সেটাইল হওয়ার চেষ্টা করে আমি অনেক কিছুই মানে কোনো জায়গায় আমি ১ নম্বর হই নাই। সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। সব একটু, একটু করে মানে ভাবলাম যে আমি সব রকম চরিত্র করতে পারবো, অলরাউন্ডার হব। এরকম একটা ভাবনা ছিল। পরে তকির ভাই আমাকে একদিন বলল যে, "রনক যে অলরাউন্ডার মানে সেটা যেকোনো অলরাউন্ডারই হোক, যে এটা নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নাই।" আমি বলি, "কেন ভাই?" "অলরাউন্ডার সবকিছু একটু, একটু করে পারে।" না তোকেও তো মানে মজার মানে মজার মজা করে ছলে বলছে বলা। ব্যাপারটা। হ্যাঁ, তো মানে সিরিয়াস ক্যারেক্টার আমি করি, আমি কমেডি করি, আমি নেতিবাচক রোল করি, নেগেটিভ ক্যারেক্টার করি। তো কোথাও আমি একটা জায়গায় যে স্ট্যান্ড করা যেটা একটা ইমেজ তৈরি হয় যে না ওই মানে এই নাটককে এই ধরনের নাটক তো রণক বেস্ট বা ওই ধরনের নাটক অমুক বেস্ট তমুক বেস্ট এই বেস্ট হওয়ার মানে যে কোনো একটা ফর্মেটে আমার কাছে এতদিনের অভিজ্ঞতায় মনে হয়েছে যে একটা ইমেজ তৈরি করা কিন্তু দরকার। মানে এটাও সত্যি তুমি তুমি যদি যাই বলো যে তুমি ওটা করো নাই এটা তোমার জন্য নেগেটিভ হয়েছে, কিন্তু পৃথিবীর যারা বিখ্যাত অভিনেতা তারা কিন্তু আসলে এরকম অলরাউন্ডারই হয়। বাংলাদেশ তো পৃথিবীর বাইরে। বাংলাদেশ পৃথিবীর বাইরে এটা বাংলাদেশ তো পৃথিবীর বাইরে। এখানে আমি এই যে তোমাকে এই প্রসঙ্গে জিজ্ঞেস করতাম যে তুমি তো লিখতাও, এখন তো লেখো না। খুব কম। তো এখন লিখতে গিয়ে যেমন আমি নাটক করি, নাটক যে করি না তা না, করি খুব কালে ভদ্রে করি, কম করি। মানে আগে বছরে অনেকগুলো সিঙ্গেল নাটক করতাম, ঈদের সময় করতাম, এখন শুধু ঈদের সময় করি। হ্যাঁ, সিরিয়াল করতাম বছরে 2টা, এখন দেখা যায় যে হয়তো 2 বছরে একটা করি। হ্যাঁ, করি না, এটা আমার মনে হয় যে আমার লিমিটেশন, আমি পারি না। কারণ আমার মনে হচ্ছে আমি এমন কিছু লিখতে পারি না যেটা লিখলে বা যেটা করলে দর্শক অনেক বেশি দেখে, দর্শককে দেখাতে পারি না। অথচ দেখা যায় অনেক মানে কী বলবো, সম্মান বা অসম্মান যা খুশি রেখে বলি, অনেক আছে যে আসলে কোনো মেকিংই হচ্ছে না। আর গল্পের মধ্যে এই গল্প আসলে আমরা প্রায় 70-72 সালে এটা রাজ্জাক সাবানা তাদের গল্প, আমি তাদের গল্প খাটো করছি না, কিন্তু ওই গল্প তো পুরনো হয়ে গেছে। একটা গল্প তো নিশ্চয়ই পুরনো হয়ে যায়। পুরনো হয়ে আবার নতুন করে ফিরে এসেছে। ফিরে আসা মানে কি, ওই গল্প আসলে আমরা জানি সবাই। না, আমরা ওই সময়ের মানুষরা জানি। কিন্তু গত ২০ বছর বা ২৫ বছরের যে প্রজন্ম যারা এখন বড় হয়েছে, এরা তো জানে না। যে কারণে এটাই এদের কাছে নতুন লাগছে, আমার কাছে মনে হয়। মানে এখন মানে আমার কাছেও মানে আমিও খুব না একটা মানে স্বাচ্ছন্দ্য বোধ আমি করি না। আমি যেটাকে আমার যেটা মনে হয় কি যে গল্পটা নিয়ে আমি বলছি, এই গল্পটার একটা প্যাটার্ন আসছে যে এই গল্পটা এই যে তো বড়লোকের ছেলের সাথে গরিবের মেয়ের প্রেম হবে, তারপর বড়লোকের ছেলেকে বড়লোক বিদেশে পাঠিয়ে দেবে, মেয়েটা কান্নাকাটি করবে, এইভাবে সে মানে এই যে একটা ছকে ছকে বাঁধা একটা গল্প,
এই ছকাহত গল্প একটু এদিক সেদিক করে বানানো হচ্ছে, অনেক নাটক বানানো হচ্ছে, সেটা এখন মানুষ আবার মানে নিচ্ছে। ইউটিউবের মূল ভোক্তা যারা তারা পছন্দ করছে। সারা পছন্দ করছে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যখন টিভিতে কাজ করতাম, ওই যে ঘোর শহরের স্বপ্ন, এটা কিন্তু সবার নাটক না। না না না। তো এখন এই যে বিশেষ শ্রেণীর, বা আমি বলবো যে একটা বিশেষ শ্রেণীর মানুষ যে দেখতো বা তারা প্রশংসা করতো, যার ফলে কিন্তু একটা বিশেষ ধরনের ভালো নাটক তৈরি হতো। হ্যাঁ। এখন দেখা গেছে ভিউর জন্য ও বানিয়ে ফেলতেছে একটা যে সতীনের সংসার, সতীনের সংসার 1, 2, আরেকজন বলছে দ্বিতীয় সতীনের সংসার, 2 সতীন, 4 সতীন, 5 সতীন, 1000 সতীন। এই যে কালচার। আমি একটা মানে এক্সপিরিয়েন্স বলি, সেটা হচ্ছে যে আমার একটি নাটক ছিল লাবলু ভাইয়ের, সালাউদ্দিন লাবলুর অতিথি নাম। তো নাটকটা ইউটিউবে যাওয়ার পর 2 বছরের তার ভিউ হয়েছিল 4 মিলিয়ন। তো অন্য একটি চ্যানেল ওই একই নাটক স্বামী নাই নাম দিয়ে ইউটিউবে ছেড়ে দিল, একই নাটক, অতিথি নাটক। সেটা 1 মাসে হয়েছে 1 কোটি ভিউ, শুধু নামের কারণে। একই নাটক কিন্তু লাবলু ভাইয়ের নাম দিয়েছিলেন অতিথি, সেই নামই ইউটিউবে কিছু অন্য আরেকটি চ্যানেল ওটাকে কপি করে জাস্ট নাম চেঞ্জ করে স্বামী নাই 1 মাস হয়ে গেছে 1 কোটি। তো মানে বিষয়গুলো হচ্ছে এইরকম রুচির দুর্ভিক্ষ যে আর কি। মানে আমি ওটা বলি যে মানে ইউটিউবের মূল ভোক্তা যারা, তাদের কাছে মানে এই সময়ে যারা মূল ভোক্তা, তাদের অধিকাংশ বোধহয় এই ধরনের নাটকগুলি পছন্দ করেন, বা যে ধরনের যে কয়েক ধরনের নাটকই হয়, সব যে এরকম হয় তা না। রোমান্টিক নাটকও পছন্দ করে, অনেক প্রেমের গল্প হয়, আবার এখন সিরিয়াস গল্প হচ্ছে, ফ্যামিলি ড্রামাও অনেকে আবার দেখছে, তো হচ্ছে। তো এখন এটাই। আর একটা সময় তোমরা যখন নিয়মিত নাটক করতা, তুমি, অনিমেষ বা আতিক ভাই, সেলিম ভাই, একসাথেই ধরে তৌকির করতে হবে ভাই, একটা সময়। হ্যাঁ তৌকির ভাই, দীপন বা এরা মানে সুমন, এরা যখন নাটক মানে দুর্দান্ত সব কাজ আমরা দেখেছি, মানে করেছি। একটা থেকে একটা ভালো, ওই সে ভালো করতেছে, হ্যাঁ। আমার মনে হচ্ছে এটা পারি না, আমি এটা করি, ট্রাই করি। তো সেখানে আমি দেখতাম যে তোমরা কেউ টাকার দিকে তাকাতে না। তো 3 লাখ টাকা নিয়ে গেছো, খরচ করে এসছো 6 লাখ টাকা। হ্যাঁ, এটা হচ্ছে। হ্যাঁ, 5 লাখ টাকা নিয়ে গেছো, খরচ করে আসছো 10 লাখ টাকা। হ্যাঁ, মানে এবং আমরাও, যে আমার মনে আছে সুমনের রাতারগুল নাটক, আমরা 5 দিনের জন্য গেলাম, বৃষ্টির জন্য আমরা করতে পারলাম না, ফিরে আসলাম, আবার গেলাম, যে ঈদের দিন সকালবেলা ঢাকায় ফিরেছি শুটিং শেষ করে, এবং তো গাড়ি নষ্ট হয়ে গেল, পর ট্রাকে করে আমরা ফিরলাম। হ্যাঁ, তো এইরকম ছিল উন্মাদনাগুলো আমাদের মানে টিমের সাথে ইনভলভমেন্টগুলো, অমুক এটাগুলো। একবার আমার মনে আছে যে দীপন আমাকে বলছিল যে রনক, তোমাকে আমি তখন স্ক্রিপ্ট রাইটার, যে তোমাকে আমি স্ক্রিপ্টে 5,000 টাকা কম দিব। আমি যে কেন? তোমাকে 5,000 টাকা কম দিব, মিলনকে 5,000 টাকা কম দিব, ওকে 5,000 টাকা কম দিব, এই টাকাগুলো বাঁচিয়ে আমি 3 দিনের আমার বাজেট, কিন্তু নাটকটা একটু ভালো করতে চাই, আমি 4 দিন শ্যুট করবো। এরকম এরকম মানে এইভাবে আমরা কাজ করতাম। এরকম অসংখ্যবার হয়েছে। এরকম এই যে হয় না তা না। আমার তো মনে আছে যে আমি একটা একটা নাটকের, দিলীপ চক্রবর্তী ছিল না আমাদের, দিলীপ দা, হ্যাঁ, হ্যাঁ, দিলীপ দাকে নিয়ে একটা কাজ করবো, তাকে একটা সাধুর ক্যারেক্টার করাচ্ছি। তো এখন আমি ওই তার সাধুর 2টা সিন, তার ওই সে যেখানে বসে সেখানে বিভিন্ন লোক আসে, রাতে করে। তো আমরা খুঁজে টুজে বের করলাম একটা জায়গা, সেটা একটা মেঘনা নদীর পাড়ে একটা জায়গায়, ওইটা নাকি শ্মশান। ওইটা একটা সেট তৈরি হওয়ার মতো একটা অবস্থা, একটা গাছের মধ্যে আমরা আর কিছু সেট বানালাম, মানে সেটের প্ল্যান করলাম। শুটিং করতেছি অনেক দূরে, ওইখান থেকে সন্ধ্যার পরে আসবে। তো সবাই বলে কি এখানে আসেন না, এটা খুব খারাপ জায়গা, অমুক তমুক। আমি বলছি, আমাদের এরকম জায়গায় দরকার। তো আমার মনে আছে যে 2টা সিন করবো, আমরা প্ল্যান করছি যে তাহলে 2টা সিন আমরা সন্ধ্যার থেকে শুরু করবো, লাইট টেট করে, তো 10টা 11টা 12টার মধ্যে শেষ করে ফেলবো, শেষ করে ঢাকা চলে আসবো। এটা কারণ আমাদের কিন্তু ওই যে টেলিফিল্ম 4 দিনের শুটিং। তো আমরা 2টা সিনের প্ল্যান করে, লাইট টাইট করে, অ্যারেঞ্জমেন্ট করে, অ্যারেঞ্জ করতে হবে, তো লোকজন লাগবে, একটা মেয়ে আসবে, ফারারুমা ছিল, ফারারুমা ওই ক্যারেক্টার করছে, সে আসবে, বাবার কাছে কথা বলবে, আরেকটা লোক আসবে, মানে অ্যারেঞ্জমেন্ট। সেকেন্ড সিনটা আবার এই সিনেরই আরেকটা অ্যাডাপ্টেশন করবে। তো আমার এটা মনে আছে যে সিন লাইট টাইট শেষ করে, সিনের রিহার্সাল টেস করে যখন আমরা ক্যামেরার সামনে গেলাম, তখন 12টা হচ্ছে, মানে 7টা 8টা থেকে ধরো কাজ শুরু হয়েছে, 12টা বাজছে, এবং মাঝখানে একবার বৃষ্টি হলো, আশেপাশে কিছু নাই কিন্তু,
পলিথিন দিয়ে সবাই মাথা টাথা ঢেকে বসে থাকলাম। সিনটার 2টা সিন, কিন্তু একটা সিন শেষ করার পর সকাল হয়ে গেছে। পরের দিন কিন্তু আমাদের বাজেট টাজেট নাই, ঢাকা চলে আসবো, কিন্তু ওই সিন তো করতেই হবে, ওটা ইম্পর্টেন্ট, একদম মেইন সিন। কী করবো, কিছু করার নেই, টাকাও নাই, প্রডিউসারে বলে জীবনও দিবে না। তারপরে আমরা প্ল্যান করলাম, সব যারা যারা আর্টিস্ট সবাই কিন্তু ওইটার মধ্যে, সিনের মধ্যে আছে। সবাইরে বললাম যে কালকে তো আমার রাত্রে আবার করতে হবে, কি করব। একটা লোকও বলে নাই যে করবো না। আমি যে টাকা কিন্তু দিতে পারবো না। ওই টাকা তো কেমনে দিবেন, কেমনে এখন আপনি আসবো কেমনে, আর খাবো কি, লাইট ক্যামেরা ভাড়া লাইট ভাড়া দিব কী হবে, এটা তো জানি না। সবাই বললাম টললাম, বলার পরে ক্যামেরা লাইটকে হয়তো আমরা টাকা দিছি, বা যারা আমাদের যে হেল্পিং হ্যান্ড যারা, ওদেরকে বললাম যে ভাই সন্ধ্যার তোমাদের বিকালবেলা তুলবো ঢাকার থেকে, ওটা তো মেঘনা তো মানে সোনারগাঁর দিকে নিয়ে যাবো, তোমাদের এই বিকালের শিফটের টাকা দিব। কেউ রাজি না, কারণ তারা তো স্বাভাবিক, তারা সারাদিনের জন্য শ্রমটা দেয়। সবাইকে মোটামুটি রাজি করে আরও 50-60 হাজার টাকার মতো গচ্ছা দিয়ে, নিজের পকেট থেকে গচ্ছা দিয়ে আর্টিস্টরা সবাই কনসিডার করলো। পরের দিন গিয়ে আবার আমরা সন্ধ্যার পর থেকে আবার প্রিপারেশন নিয়ে শুরু করলাম, শুটিং শুরু করলাম। পরের দিনও সকাল হয়ে গেল, মানে 2টা সিন 2 দিন বসে করলাম। এই ছিল আমাদের আসলে নাটকের অভিজ্ঞতা। তো এখান থেকে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নাটকের মধ্যে এখন হচ্ছে যে মানে গালাগালির চূড়ান্ত সীমা হচ্ছে। তো এই নাটক কি তুমি দেখো? দু একটা জনপ্রিয় হওয়ার পর আগে দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু ওই যে অনেক টুট থাকে, তো মানে ওটা টট করে মানে ক্রমাগত আসতে থাকে, তো কয়েক মিনিট পর একটু মাথা ব্যথা শুরু হয় ওইটা। হ্যাঁ, কিন্তু গালিগুলো কিন্তু বোঝা যায়, টুট থাকলেও কিন্তু গালিটা বোঝা যায়, কিন্তু এটা কি গালি বোঝা যায়, হ্যাঁ কী গালি দিচ্ছে বোঝা যায়। তো কিন্তু ওই টুট থাকাতে ওই মানে টুটু করে মানে এত বেশি, তো ওইটা একটু ঝামেলা করে, যে কারণে খুব বেশি কাজ দেখা হয় নাই। আরও অন্যান্য কাজও দেখার চেষ্টা করি আমি, যা এখন কি হচ্ছে কি, তো অনেক কাজই মনে হয় যে না এটা আমি করতে চাই, আবার অনেক কাজ মনে হয় যে না আমি এই ধরনের কাজ করতে চাই না আসলে। এখন যারা কাজ করতেছে ডিরেক্টর যারা, তাদের মানে তোমার কি মনে হয় যে এই যে এই ধরনের ট্রেন্ড বা এরকম, আমার কাছে মনে হয় যে অনেক ক্ষেত্রে মনে হয় তারা অনেক ক্রিয়েটিভ, ভীষণ ভীষণ। এবং এখনকার মানে এখন যারা নাটক বানাতে আসছে বা ফিল্ম বানাতে আসছে, ওরা কিন্তু ডিরেক্টরিয়াল ভিশন নিয়েই আসছে। কিন্তু সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।